This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, আর এই রকম একটা অশান্ত পরিবেশের মধ্যেই কিন্তু সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ প্রণয় ভার্মার। দিল্লিতে সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের। অশান্ত বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি, দিল্লিতে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার। বাংলাদেশের একাধিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। অশান্ত বাংলাদেশ, একদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি গিয়েছেন 4 দিনের চীন সফরে, আর এরই মধ্যে বাংলাদেশে যে ডামাডোল পরিস্থিতি তারই মধ্যে দিল্লিতে সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার। বাংলাদেশের একাধিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। অশান্ত বাংলাদেশ, আর এই অশান্ত বাংলাদেশের মধ্যেই সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ প্রণয় ভার্মার। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যে 4 দিনের চীন সফরে গিয়েছেন। দিল্লিতে সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের। অশান্ত বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি 4 দিনে চীন সফরে গিয়েছেন, আর এরই মধ্যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ প্রণয় ভার্মার। এবং যেমনটা জানা যাচ্ছে যে অশান্ত বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি তাহলে কোন দিকে এগোচ্ছে, কি বলবেন? নমস্কার, আপনি খুব ভালো প্রশ্নটা করেছেন। না, এটা আমাদের আছে সামরিক কূটনীতি, এটা আমরা বলি ডিফেন্স ডিপ্লোমেসি, যেটা আমরা বলি। এটা ভারতীয় সেনার যেটা আমাদের বলি এডিজিপিআই, অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল পাবলিক ইনফরমেশন, ওনার যে পোস্ট আছে ওর মধ্যে ওনার ছবিটা দেওয়া হয়েছে। দুজন আমাদের চিফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আর ওইদিকে আপনাদের ইন্ডিয়ান হাই কমিশন টু বাংলাদেশ মিস্টার ভার্মা, ওই দুজনের ছবি দেওয়া হয়েছে, আর নিচে পয়েন্টগুলো দেওয়া হয়েছে। এই পয়েন্টগুলোই বলে দিচ্ছে কি আমরা বাংলাদেশকে কিভাবে দেখছি। দেখুন, 1971 যুদ্ধে যেটা হয়েছিল ওইটা নিয়ে ভারতীয় সেনার মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে বাংলাদেশ নিয়ে, বিকজ ওখানের মাটিতে আমরা বলছি যে 3000 থেকে বেশি আমাদের সৈনিকরা ওখানে রক্ত বইয়েছে, বলিদান দিয়েছে। তো এটা যে কথাটা হলো 28 তারিখে, ওই 28 তারিখে হঠাৎ হয়নি, এর আগেও অনেক কিছু হয়েছে, আর আরো কিছু হবে। কিন্তু ওই পয়েন্টের মধ্যে দেখুন না, সবকিছু নিহিত আছে। ওরা কি বলছেন, আগে ওরা জিও স্ট্র্যাটেজিক ইস্যু কথা বললেন, তার মানে বাংলাদেশের একটা তো সার্বভৌমিক, ওটা তো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওর যতগুলো অ্যাক্টিভিটিজ আছে ওটা তো শুধু বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে নয়, ওখানে পাকিস্তান আছে, রাইট, ওখানে মায়ানমার আছে, ওখানে চায়না আছে, ওখানে আমেরিকা আছে। তো এটা সব নিয়ে বাংলাদেশে এখন কি পরিস্থিতিটা দাঁড়িয়েছে, ওটার জন্য আর জেনারেল দ্বিবেদী আমাদের ইন্ডিয়ান হাই কমিশন থেকে চাইছে। কিন্তু নেক্সট যেটা 4টে পয়েন্ট আছে ওটা খুবই গুরুত্বপূর্ণ, ওটা আমাদের ডিফেন্স নিয়ে আছে। নাম্বার 1, ওরা রিভিউ করলো কি আমাদের মিউচুয়াল ইন্টারেস্ট কোথায় ডিফেন্সে, আর্মি টু আর্মিতে। আপনার জেনে ভালোই লাগবে যে বাংলাদেশের আর্মি অফিসার আমাদের কান্ট্রিতে আছেন, আমাদের অফিসার গুলো আজকের দিন যখন আমি কথা বলছি এখন আমাদের ডিফেন্স ফোর্সেস অফিসার গুলো বাংলাদেশে ট্রেনিং করছে। বাংলাদেশের ট্রেনিং স্ট্যান্ডার্ড খুব হাই, রাইট। ওরা তো পুরো বিশ্বে একটা সম্মান অর্জিত করেছে বাংলাদেশের আর্মি। তো ওখানে আমাদের অফিসার আছেন আজকে ডেটে, আপনি জেনে আশ্চর্য হবে, ওরা আর সিনিয়র অফিসার আছে, বোথ নেভি, এয়ারফোর্স এন্ড আর্মি অফিসার গুলো আছেন। অনেক জায়গা ওদের সঙ্গে আমরা ট্রেনিং করছি, ওরা আমাদের কান্ট্রিতে আছেন, ওরাও আমাদের করছে। So that is point 1, the mutual interest. Number 2, এটা আমরা আর্মি টু আর্মি কন্ট্যাক্ট আমরা বলি, মানে আর্মি টু আর্মি কন্ট্যাক্টে আমরা দুটো দেশের মধ্যে রিলেশনটা আরো কি করে ভালো করব, এটাই সামরিক কূটনীতি আছে, নন ভায়োলেন্ট, রাইট। তো আমরা যে এখন ওদের সঙ্গে করছি, আলোচনা করছি, বা আমাদের যে ট্রেনিং হচ্ছে, আপনি দেখুন একটা বঙ্গোপসাগর একটা এক্সারসাইজ হয়ে গেল, একটা মিউচুয়াল মহড়া হয়ে গেল আপনাদের বাংলাদেশ নেভি আর ইন্ডিয়ান নেভি নিয়ে আমাদের এই মাসে, এই মার্চ মাস। এরকম রিলেশন থাকা সত্যি, মানে পলিটিক্যাল রিলেশন যা কেউ কিছু হতে পারে, ডিপ্লোম্যাটিক রিলেশন কিছু হতে পারে, ইকোনমিক রিলেশন কিছু হতে পারে, কিন্তু আর্মি টু আর্মি রিলেশন যেটা আছে ওটা খুব আলাদা ধরনের। তাহলে মার্চ মাসে আমাদের একটা মহড়া বাংলাদেশ আর্মি আর ইন্ডিয়ান আর্মির মধ্যে হয়েছে, খুব ভালো সাকসেসফুল হয়েছে। তো ওর মধ্যে বলা হচ্ছে কি আরো আমরা কি করে ডিফেন্স, কেন যে আমাদের যে ফৌজ আছে আর ওদের যে বাংলাদেশ আর্মি আছে, আমরা একটা কাউন্টার টেররিজম অপারেশনের জন্য আমরা মিউচুয়াল ট্রেনিং করি, ওটা কি করে আরো বাড়াতে পারি, আরো কি করে এনলার্জ করতে পারি। আমাদের যতগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে ওখানে আমরা কি করে অন্য
বাংলাদেশ আর্মিকে আমরা পার্টিসিপেট করাতে পারি। দ্যাট ইজ পয়েন্ট 2। পয়েন্ট 3 আছে, এর মধ্যে আছে কি আমরা কি করে আরো বাড়াতে পারি কি। আমাদের তো দেখুন আর্মি, আমাদের ইন্ডিয়ান আর্মি যেটা আছে, ফৌজ আছে, অনেকগুলো কোর্সেস আছে যেটা মিউচুয়াল, যেমন আমাদের ডক্টর আমরা তৈরি করি, নার্সিং তৈরি করি, আমরা মিউজিকে তৈরি করি, আমরা অনেকগুলো, মানে ইট ইজ নট অনলি রিলেটেড টু দ্য ডিফেন্স, ইট ইজ অলসো রিলেটেড টু মাল্টি ডাইমেনশন এরিয়াজ অফ দ্য আর্মি, রাইট। তো ওর মধ্যে আরো কি আমরা দিতে পারি? ওদের লোক কি আমাদের কাছে এসে মেডিকেলে, আমাদের আর্ম ফোর্সের মেডিকেল কলেজে কি ভর্তি হতে পারে? ওরা এসে কি আমাদের টেকনিক্যাল যেটা ইনস্টিটিউট আছে ট্রেনিং, ওখানে যেতে পারে? আর আমরা অন্য এরিয়াতে, আমরা কোথায় কোথায় আরো এরিয়া আছে যেখানে আর্মি টু আর্মি কন্ট্যাক্ট হয়। তো এটা নিয়ে যেটা আলোচনাটা হলো, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো। মনে রাখবেন আমাদের বাজেটে 120 কোটি টাকা, 120 কোটি টাকা বাংলাদেশের জন্য অ্যালোকেট করা হচ্ছে, যে আমরা 120 টাকার অনুদান আমরা বাংলাদেশকে দেব। ওর মধ্যে ম্যাক্সিমাম, এখন তো ওখানে একটা আশান্ত চলছে, তার অন্যগুলো প্রজেক্ট যেটা ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওর মধ্যে তো আমরা ঢুকতে পারবো না। তাহলে আর্মি টু আর্মি প্রজেক্টে কি আমরা 120 কোটি টাকা থেকে ওর মধ্যে কি আমরা কিছু আরো বাড়াতে পারবো? ওর মধ্যে কোনো আরো ভালো লোক ট্রেনিং দিতে পারবো? এই কথাটা আপনার জন্য এই আমাদের ইন্ডিয়ান হাই কমিশন টু ঢাকা আমাদের কাছে এসছে, দ্যাট ইজ পয়েন্ট। কিন্তু আপনি যদি মার্চ মাসে যদি এই বাইল্যাটারাল রিলেশন যখন বলি আপনি যদি মার্চ মাসে আপনি যদি দেখবেন কি হচ্ছেটা কি 20-21-22-এ অখিল ভারতীয় প্রতিনিধি সভা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে আপনারা ব্যাঙ্গালোরে হলো, ওরাও একটা রেজলিউশন নিল, রাইট। ওই রেজলিউশন মধ্যেও 5টা জিনিস এসছে। নাম্বার 1, ওরা বলেছে যে ওরা ওখানে বাংলাদেশের টার্গেটেড কিলিং হচ্ছে। ওটা গতকাল পার্লামেন্টে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার যখন ওনাকে প্রশ্ন করা হলো, উনিও বলেছেন কি 2024 ইট ইজ অন রাইটিং, ইট ইজ অন অল দ্য ওয়ার্ল্ড টু সি, পুরো বিশ্ব দেখতে পারে। আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার বলেছেন 2024-এ 2400 টার্গেটেড কিলিং অফ হিন্দুজ, মাইনরিটি হিন্দুজ, বেঙ্গলি হিন্দুজকে টার্গেটেড কিলিং করা হয়েছে। এটা ডোজিয়ার বাংলাদেশকে দেওয়া হয়েছে আর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসকে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় উনি বলেছেন এই 2025-এ এখন পর্যন্ত, এই জানুয়ারি থেকে এখন মার্চ পর্যন্ত 75 কিলিং হয়েছে, রাইট, ইনসিডেন্ট হয়েছে। ওটা তদন্ত করতে লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো ওটা অখিল ভারতীয় প্রতিনিধির প্রথম পয়েন্টটা ছিল যে টার্গেটেড কিলিং হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট ছিল ওখানে ডিপ স্টেট আছে এন্ড পাকিস্তানের রোল। আপনি দেখবেন এবার আপনি জেনে আশ্চর্য হবে, এটা তো হোলি মান্থ অফ রমজান। এই হোলি মান্থ অফ রমজানে দেখবেন একদিকে বাংলাদেশ ফ্ল্যাগ, অন্যদিকে পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে ওরা ইফতার মানাচ্ছে। তার মানে এটা ভেরি ক্যালকুলেটেড, ওয়েল ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক ইনফরমেশন ওয়ারফেয়ারে ওরা পাকিস্তানের আইএসআই কি করে ইভেন ইফতারকে ছাড়লো না। ওখানে যাদের এত লোককে মারা হলো 25 মার্চ 1971, ওরা গিয়ে ওখানে ইফতার পার্টি, দুটো দেশের ঝান্ডা এখন এখানে লাগানো আছে। এটা আপনারা সবাই দেখতে পারে, এটা আলোচ্য বিষয় আছে, রাইট। দ্বিতীয় ওরা বলছে যে আমাদের যে পপুলেশন ছিল 1951-এ, রাইট, 22%, ওখানে এখানে এসে দাঁড়িয়েছে 7.9%। এই যে রিডাকশন হয়েছে নট বিকজ অফ দ্য বার্থ রেট ডাউন হয়েছে, এটা হয়েছে বিকজ ওদেরকে ওখান থেকে তাড়ানো হয়েছে। 1950-এ 1950-তে 50,000 লোককে বাংলাদেশে মারা হলো, 10 লক্ষ থেকে বেশি লোক আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন। ওখানে বিধানচন্দ্র রায় আমাদের ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অ্যান্ড পন্ডিত জওয়াহরলাল নেহরু ছিলেন। ওরাও এই কথাটা বারবার বলেছেন। তাহলে এত লোক যে ওখান থেকে পালিয়ে এসছে 1971-এর কথা বলছেন, আর তারপরেও এখন এই যে 5 আগস্টের পর কত লোককে ওরা মেরেছে, এই তো 2400 কেস আপনি দেখলেন। এই কথাটা নিয়ে একটা চিন্তিত হয়েছে লোক। তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে বলা হয়েছে, যেটা চতুর্থ পয়েন্ট ছিল ইউএন শুড টেক কগনিজেন্স, অ্যান্ড পঞ্চম ইন্ডিয়ান গভর্নমেন্ট টু টেক কগনিজেন্স। এর কারণে কি হয়েছে জানেন? আপনার কি হয়েছে, 25 তারিখে দুটো জিনিস হয়েছে আমাদের কান্ট্রি। 25 তারিখে তো আমাদের দুটো হয়েছে, প্লাস তারপর 26 তারিখে আরো আমাদের পার্লামেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার ওনাদেরকে একটা চিঠি লিখেছেন। এটা প্রথমবার হলো যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমাদের প্রাইম মিনিস্টার চিঠি লিখেছেন। উনি বলেছেন যে আমি তোমাদেরকে ন্যাশনাল ডেতে আমি তোমাকে সম্মান জানাই, আমাদের গ্রিটিংস পাঠাই। আর ও বলছে মিউচুয়াল ইন্টারেস্ট সেন্সিটিভিটি তোমাকে দেখতে হবে। আমাদের মানুষ লোক বাংলাদেশের দিকে যখন তাকাচ্ছে, মাইনরিটি হিন্দু দিকে, আর ওখানে যখন ওদেরকে মারা হচ্ছে, এটা আমাদের সেন্সিটিভটা হার্ট হচ্ছে, আমাদের মনের ব্যথা হচ্ছে। এটা তোমাকে একটা কগনিশন দিতে হবে। আর সেম দিন আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, যার শশী থারুর আছেন, ডক্টর শশী থারুর চেয়ারম্যান, ওটাও বসেছে আর ওরাও বাংলাদেশের কথা বলেছে বারবার। এটা বাংলাদেশ ন্যাশন নিয়ে আমাদের ভারতের লোক উত্তাল হয়ে আছে, ভাবছে। দেখুন ওরা তো ফরেন কান্ট্রি, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আছে, আমাদের
আমরা চাই, আমরাই তো কাটাতার দিয়েছি। আর আমরা জানতাম কি বাংলাদেশ কোন রকম এরকম গাদ্দারি করে, তাই জন্য আমরা মাল্টি মডেল আমরা একটা করেছি, কালাদান বলে আমরা বলি সিটওয়ে। তার মানে কলকাতা পোর্ট থেকে যদি কোনো জিনিস আমাদেরকে নর্থ ইস্ট ইন্ডিয়াতে পাঠাতে হচ্ছে, আমরা ওদিকে পাঠাই। এরা বারবার আমাদেরকে ধমকি দিয়েছে। আজকে দেখুন আপনি, যে প্রফেসর ইউনুস আছেন, উনি একটাই ওনার এজেন্ডা আছে, অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডা, প্রো পাকিস্তান প্রো চায়না। আজকে তো উনি বাংলাদেশের লোককে 17 কোটি মানুষকে রমজান মাসে গিয়ে চায়নাতে গিয়ে বিপাকে প্রেরণ দিয়েছেন। আপনি চিন্তা করুন তো কত লোক বাংলাদেশের মানুষ এখন আমেরিকায় আছে, উনি ওখানে গিয়েছেন আই সাপোর্ট ওয়ান চায়না পলিসি। তার মানে কি ট্রাম্প থেকে ডাইরেক্ট উনি কনফ্রন্টেশন নিলেন? আমাদের এর মধ্যে কিছু করার নেই, কেন যে বাংলাদেশের যে ফরেন পলিসি আছে, বাংলাদেশের যে মোহাম্মদ ইউনূস কি করছেন, ওর মধ্যে আমি আর আপনার ওদের মাথা যন্ত্রণা হওয়ার কোনো দরকার নেই। এটা তো বাংলাদেশ মানুষ দেখছে একটা ওদের যে রেডিমেড গুডস যেটা আছে, কটন গুডস, ক্লোদিং আছে, টেক্সটাইল আছে, ওর বিগেস্ট পারচেজার তো আপনার আমেরিকা আছে। ওই আমেরিকা যখন ওই আমেরিকাকে গিয়ে এখন যখন গেছেন চায়নাতে, ওই আমেরিকাকে যখন খুঁচিয়েছেন তো আমেরিকাও রেসপন্ড নেবে। তার মানে আমাদের হাজার হাজার লোক যারা রেডিমেড গার্মেন্ট ফ্যাক্টরিতে ছিলেন, ওরা চাকরি হারাবে কেন? যে কোনো এক্সপার্ট হবে না, এর ডাইরেক্ট ইম্প্যাক্ট। উনি তিস্তা ওয়াটার প্রজেক্ট এসব অনেকগুলো কথা উনি যদি গতকাল জিৎ সিং এর কথা করে বলেছেন, ইট ইজ অল এইমড অ্যাট রাবিং সল্ট অন অলসো আওয়ার গুড, মানে ইন্ডিয়াকে কোন রকমে একটা উস্কানি দেওয়া আর আমাদের লোকের মনোভাবটাকে ভেঙে দেওয়া, রাইট? এর ইম্প্যাক্টটা কিন্তু বাংলাদেশ মানুষের উপর হবে। এটাই দুঃখের বিষয়। বিকজ আমরা চাইছিলাম এই কাঁটাতারের ওপারে আমাদের যে লোক আছে, ওরা যাদের সঙ্গে আমাদের রিলেশন আছে, হ্যাঁ, এই কাঁটাতার তো আর্টিফিশিয়াল ছিল, ওদের সঙ্গে আমাদের খুব ভালো রিলেশন, রাইট? এই যে গ্রুপ অফ এজিটেটর যারা $23 মিলিয়ন নিয়ে বাংলাদেশে যেটা এটা করলো, এজিটেশন করলো 5 আগস্টে, যেখানে একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে সরানো হলো, এরা যে একটা এজেন্ডা নিয়ে এসছে এটা কেউ বুঝতে পারেনি। এরা তো ফরেন এজেন্ট, এরা তো সব এজেন্ট ফরেন, যার মধ্যে একটা পুরনো রিজিম ছিল, আমেরিকার রিজিম, ওর ইন্টারেস্ট ছিল, পাকিস্তান এন্ড চায়নার একটা ইন্টারেস্ট আছে। আপনি চ্যালেঞ্জ করে আপনার মাধ্যমে আমরা বলে দিতে পারছি যে আমরা 1% কোনো দিনই বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে আমরা দিয়েছি যতগুলো 120 কোটি টাকা আমরা যখন দিচ্ছি, ওটা ওদের ডেভেলপমেন্টের জন্য আছে। আমরা কোনো রাজনীতি করি না ওখানে, আমরা ওদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে। কিন্তু একটা ক্যান্টনমেন্ট বেসড একটা গুজব হয়েছিল যে বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া, একটা সেন্টিমেন্ট তৈরি করা হয়েছিল। ধাপে ধাপে বাংলাদেশের 17 কোটি মানুষ এটা বুঝতে পেরেছে ইন্ডিয়া কোনোদিন খারাপ মন করে না। ওরা বাড়ি বাড়ি গিয়ে বললো ইন্ডিয়ান গুডসটা বাইকট করারে। ওই ইন্ডিয়ান গুডস যেটা আপনি দেখছো, আমাদের ইন্ডিয়ান গুডস সব ফেক, ওটা চাইনিজ বানিয়েছে। ইন্ডিয়ান গুডস ওখানে যায় না। নাহলে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে ফর্মাল ট্রেড যেটা আছে, ওর মধ্যে তো এটা রিফ্লেক্ট হচ্ছে কি আপনি ওর মধ্যে দেখবেন কি চায়না সব থেকে বেশি ইম্পোর্ট এক্সপোর্ট করছে বাংলাদেশ থেকে, রাইট? তো আমাদের এর মধ্যে কোনো কিছু নেওয়ারই কথা নেই। ওদের অফিসিয়াল ফিগারে আমরা কোনো জায়গায় নেই। এটাই তো মানুষগুলো এখন বুঝতে পেরেছে 8 মাসের পর আজকে বাংলাদেশ মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, ওরা বেনিফিটেড হয়েছে না হয়নি, এটাও ওরা বুঝতে পেরেছে। আর এটা যে আপনি কালকে এই যে আমাদের চিফ আর্মি স্টাফকে যখন ইন্ডিয়ান হাই কমিশন টু ঢাকা মিস্টার বার্মা এসে যখন উনি কথা বললেন, শুধু ওটা বললেন কি আমরা কোথায় কোথায় আরো বাড়াতে পারি। বিকজ দিস টাইম আমরা আর্মি টু আর্মি কন্ট্যাক্টটা ভাঙবো না, যেরকম 1975 করেছিলাম, রাইট? আর্মির সঙ্গে আর্মি অ্যাজ এ ইনস্টিটিউশন, নট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি বলছি অ্যাজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ আর্মি আর ইন্ডিয়ান আর্মির মধ্যে অনেক ভালো। প্রফেসর অনেকগুলো চেষ্টা করেছিলেন আমাদের মাধুর্য রিলেশনটা খারাপ করেন। যখন 16 ডিসেম্বরে যখন বিজয় দিবসে উনি লোককে পাঠাননি, পরে আমাদের চিফ আর্মি স্টাফ ওদের সঙ্গে কথা বললেন, তখন গিয়ে ওরা মুক্তিযোদ্ধা একটা টোকেন অফ মুক্তিযোদ্ধা উনি পাঠালেন, আমাদের মুক্তিযোদ্ধা ওইদিকে গেলেন যারা 1971 হিরো ছিলেন, রাইট? আমরা এটা ভাঙছি না, আমরা আর্মি টু আর্মি কন্ট্যাক্ট বানিয়ে যাব। আর ইট ইজ এ গুড রিলেশনশিপ উইথ বাংলাদেশ আর্মি, বিকজ বাংলাদেশ আর্মি ম্যাক্সিমাম লোক যারা ইউএন মিশনে আছেন ওরা অনেক সম্মান অর্জিত করেছেন পুরো বিশ্বে, ওদের খুবই সম্মান আছে। ওরা ডেমোক্রেটিক ভ্যালুকে পছন্দ করে, ওরা ইন্ডিয়ান আর্মিতে একটা ডেমোক্রেটিক ভ্যালুকে প্রপাগেট করে। তো এই দুটো আর্মির মধ্যে যেটা রিলেশন আছে আরো ভালো হোক, আরো সুন্দর হোক। আমাদের র্যাঙ্কস টু র্যাঙ্ক, অফিসার টু অফিসার, ডিসিশন মেকার টু ডিসিশন মেকার, ডিফেন্স ইনস্টলেশন, আমরা ওখানে কোনো চায়নার মতন কোনো ডিফেন্স ইকুইপমেন্ট সেল করার জন্য আমরা কোনোদিন পিচিং করিনি। শুধু একমাত্র টাটা গাড়ি ওরা নিয়েছে, বাংলাদেশের আর্মি টাটা গাড়ি নিয়েছে বিকজ টাটা গাড়িটা ভালো, তাই জন্য নিয়েছি ইন্ডিয়ান কন্ডিশনের জন্য। নাহলে বাংলাদেশের 65 to 70% ওদের ডিফেন্স ইকুইপমেন্ট আছে, ওটা সব চাইনিজ আছে। তো আমরা ওখানে সামরিক জিনিস বিক্রি করি না, আমরা মিসাইল সিস্টেম বিক্রি করি না, আমরা ওদেরকে যুদ্ধ জন্য আমরা হয়তো আমরা ট্রেনিং করছি কাউন্টার টেররিজম, ইন্টারনাল সিকিউরিটির জন্য, কিন্তু আমাদেরকে ওকে অ্যাগ্রেসিভ হওয়ার শেখাই। আমরা শেখাই যেটা ওদের আছে। বঙ্গবন্ধু যে বলেছিলেন
আর আমাদের মিসেস ইন্দিরা গান্ধী টাইম এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলছেন। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তবের সঙ্গে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছি। দিল্লিতে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার।